পৃথিবীতে যত উন্নত দেশ আছে, জাপান তাদের মধ্যে অন্যতম। এ দেশ ইকোনমির দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ও স্বাস্থ্যকরের দিক দিয়েও সেরাদের একটি। এখানে 90 বছরের মানুষদেরকেও খুব ভালোভাবেই চলাফেরা করতে দেখা যায়। এ দেশ রেকর্ড করেছে জিরো ক্রাইম রেট, অসাধারণ স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং উচ্চমানের শিক্ষার জন্য। কিন্তু এ দেশ এত উন্নত হওয়ার পরেও তাদের এমন একটি ডার্ক রিয়েলিটি আছে, যার কারণে জাপান হয়তো ভবিষ্যতে খুব বাজেভাবে কোলাপস করতে পারে। আপনারা হয়তো অনেকেই জানেন, 1980 সালে জাপানকে পরবর্তী সুপার পাওয়ার হিসেবে মনে করা হতো। সবাই ভাবতো জাপান হয়তো ইউএসএ কে রিপ্লেস করে পুরো পৃথিবীর ইকোনমি কন্ট্রোল করবে, ঠিক যেমনটা এখন চীনকে নিয়ে ভাবা হয়। ইউএসএতে এসব বিষয় নিয়ে বেশ তোলপাড় হয়েছিল, আর এর সবচেয়ে বড় কারণ ছিল জাপানের অকল্পনীয় ইকোনমিক গ্রোথ, যা কিনা জাপান বিগত কিছু বছর ধরে অর্জন করে আসছিল। সে সময় জাপানের ইকোনমিক সিস্টেম ওয়েস্টার্ন ইকোনমিক মডেলের থেকে বেশ বেটার এবং স্ট্রং মনে করা হতো। তাদের স্টক মার্কেট সে সময় একাই রাজত্ব করছিল। তাদের প্রোডাক্ট সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল। গাড়ি থেকে শুরু করে মেডিকেল ডিভাইস, ইলেকট্রনিক্স প্রোডাক্টস তারা রেকর্ড পরিমাণে সেল করে যাচ্ছিল। সে সময় জাপানে থাকা সবাই জানতো যে তাদের গ্রাজুয়েশনের পর সবারই একটি করে সিকিউর জব হবে, আর তারপরেই সবার লাইফ একদম সেট হয়ে যাবে। কারণ জাপানের প্রায় সব চাকরি লাইফ টাইম হয়ে থাকে। জাপান ছিল একদম অপ্রতিরোধ্য। 1990 সালের মধ্যেই এদেশ ইকোনমির দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে যায়। কিন্তু 1991 সালে এমন কিছু ঘটে যেটি জাপানের পুরো ভবিষ্যৎকেই পাল্টে দেয়। আসলে 1991 এর আগে জাপানের এমন ইকোনমিক গ্রোথ হয়েছিল যে তাদের স্টক মার্কেট শীর্ষে ছিল, রিয়েল এস্টেট উপরে যাচ্ছিল, তাদের ব্যাংক নোটের পর নোট ছাপিয়েই যাচ্ছিল। সেখানে লোন নেওয়া এতটাই সহজ ছিল যে ব্যাংক জিজ্ঞেসই করতো না লোন নেয়ার কারণটা কি। কিন্তু একদিন এসব কিছুর উপর নজর লেগে যায়। 1990 থেকে 1991 এর মধ্যে তাদের স্টক মার্কেট 43% ডাউন হয়ে যায় এবং রিয়েল এস্টেটের দামও 50%-এর বেশি কমে যায়। আনলিমিটেড লোন পাওয়ার কারণে মানুষ বিশাল বিশাল কোম্পানি দাঁড়া করায়, যেগুলো কিনা বহু বছর আগেই দেউলিয়া হয়েছিল। কিন্তু ব্যাংক থেকে লোন নেয়ার কারণে সেগুলো কখনো বন্ধই ছিল না। জাপানের মার্কেট এতটাই খারাপভাবে কোলাপস করে যে কেউ সেখানে বিনিয়োগ করছিল না। জাপান তখন ইকোনমিক টাইগার থেকে সিক ম্যান অফ এশিয়া হয়ে যায়। কিন্তু ইকোনমির ক্ষেত্রে তো এমন আপস অ্যান্ড ডাউন হয়েই থাকে। তাহলে জাপানের সাথে কি ভিন্ন হয়েছিল? আসলে জাপানে এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যেটি পুরো একটি জেনারেশনকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আর এটি বুঝতে হলে আমাদের আগে জাপানের জব কালচার সম্পর্কে জানতে হবে। জাপানের কর্পোরেট কেরিয়ার শুরু হয় সুশোকু কাটসুডোর মাধ্যমে, যেটি একটি জব হান্টিং প্রসিজিওর। আর এই ধাপ গ্রাজুয়েশন কমপ্লিট করা সবাইকেই পার করতে হয়। সব বড় বড় কোম্পানি শুধু ফ্রেশ গ্রাজুয়েটসদেরকেই হায়ার করে, আর প্রত্যেক ক্যান্ডিডেটসকে বিভিন্ন ইন্টারভিউ সহ বিভিন্ন প্রসিজিওর পার করতে হয়। আর যারা এই কঠিন প্রসেস কমপ্লিট করে তারা সুশৃঙ্খল পলিসি অনুযায়ী লাইফ টাইম জব পেয়ে যায়। বেসিক্যালি জাপানে একবার জব পাওয়ার পর সে আর অন্য কোথাও সুইচ করতে পারে না। যদিও এটির কোনো আইন নেই, কিন্তু তাদের কালচার এতটাই স্ট্রং যে যারা জব সুইচ করতে চায় তাদের অন্য কোম্পানি নিতেই চায় না। আর এই নিয়মের সুবিধা হচ্ছে তাদের সবারই জব মোটামুটি সিকিউর হয়ে যায়। অর্থাৎ তাদের এমন চিন্তা থাকে না যে কোম্পানি তাদের যে কোনো সময় বের করে দিবে। আর এর সমস্যা হলো তাদের জব মার্কেট খুবই কঠোর হয়ে থাকে। তাদের সারা জীবন একই কোম্পানিতে থাকতে হয়, আর কোম্পানির সব সিদ্ধান্তই তাদের মেনে নিতে হয়। 1991 সালে জাপানের ইকোনমিক ক্রাইসিসের পর প্রত্যেক কোম্পানি হায়ারিং করা বন্ধ করে দেয় এবং 13 বছর ধরে এই হায়ারিং এভাবেই বন্ধ থাকে। আর জাপানের এই সময়কে জাপানস এমপ্লয়মেন্ট আইসেজ বলা হয়। যারা সে সময় গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদের 13 বছর ধরে কোনো জবই হয় না। আর যখন 2004 সালে হায়ারিং আবার ওপেন হয় তখন তাদের বয়স 30 থেকে 40 বছর হয়ে যায়। আর জাপানিজ কোম্পানি যেহেতু ফ্রেশ গ্র্যাজুয়েটসদের হায়ার করে, তাই তাদের কেউ নিতেই চায় না। প্রায় 2 কোটি মানুষ এই সমস্যায় পড়ে যায়, আর তাদের দ্য লস্ট জেনারেশন অফ জাপান বলা হয়। আর এই কারণে এদের মধ্যে কিছু মানুষ লো পেইং জব করে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই তাদের প্যারেন্টসদের উপর নির্ভরশীল। তাদের মধ্যে কিছু মানুষকে হিকিকোমোরি বলা হয়,
যারা এতটাই হতাশ হয়ে যায় যে সমাজের সাথে তারা কোনো সম্পর্কই রাখে না। তারা সব সময় বাসায় বন্দি থাকে আর কারো সাথে যোগাযোগও করে না। এদের মধ্যে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে সুইসাইডও করে ফেলে। আর এই সমস্যার কারণে জাপানেও খুব ভালোভাবেই এর প্রভাব পড়ে। কারণ এতগুলো মানুষের জব না থাকার কারণে মার্কেটে যে পরিমাণ টাকা আসার কথা ছিল সেটি কখনো পূরণই হয় না। জাপানের বর্তমান সরকার এই সমস্যার সমাধানের জন্য খুবই চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো ফলাফল পাওয়া যায়নি। আর এর অন্যতম কারণ হলো জাপানের সেই জব কালচার, যেখানে শুধু ফ্রেশ গ্রাজুয়েটসদের হায়ার করা হয় আর তারা সারা জীবন সেখানে জব করতে থাকে। আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।